আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে হ্যাপি নিউ ইয়ার। আরেকটি বছর পেরিয়ে আমরা নতুন অধ্যায়ে প্রবেশ করছি নতুন বছরের সাথে। এই যাত্রায় যেভাবে আপনারা আমার সঙ্গে ছিলেন, ভালোবাসা এবং সমর্থন দিয়ে চ্যানেলকে সমৃদ্ধ করেছেন, তা সত্যিই অনন্য। এই বছর আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের জন্য আরো নতুন আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর অডিও স্টোরি নিয়ে আসব। গল্পের মাধ্যমে আমরা একসঙ্গে হাসবো, কাঁদবো, ভাববো আর কখনো হারিয়ে যাব গল্পের চরিত্রগুলোর জীবনে। আপনারা যদি বিশেষ কোনো গল্প শুনতে চান বা কোনো বার্তা পৌঁছে দিতে চান, আমার সঙ্গে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন। আপনাদের মতামতই আমার অনুপ্রেরণা। আসুন নতুন বছরকে বরণ করি নতুন আশার আলো দিয়ে। চলুন তাহলে গল্পের মাধ্যমে একসঙ্গে আরো একটি সুন্দর বছর তৈরি করি। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমার পথ চলা। আজ আপনাদের জন্য এনেছি গল্প বাতকুল্লার অসুচি। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর অবশ্যই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটা প্রেস করে নেবেন নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্য। কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প বাতকুল্লার অসুচি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য এবং সত্য ঘটনা অবলম্বনে। বাথরুম থেকে বেরিয়ে ভেজা প্যান্ট আর গেঞ্জি পরা অবস্থাতেই বাথরুমের বাইরে কতগুলো ছোট্ট ছোট্ট চারা গাছে জল দিচ্ছিল অয়ন। সেইখানেই একটা তুলসী গাছ বেড়ে উঠেছে। অন্য গাছের সাথে সেই গাছে জল দেবার সঙ্গে সঙ্গেই চিৎকার ভেসে এলো ঘরের ভেতর থেকে, কি করিস? ইস, অমন স্নানের জামা কাপড় পরে কেউ জল দেয় নাকি? তাহলে কি করে দিতে হয়? দিদিকে পাল্টা প্রশ্ন করে অয়ন। শ্রীরূপা ভ্রুকুটি করে বলে, হয় গামছা পরে, না হয় ভালো কাপড় পরে দিতে হয়। এই জন্যই তো তোরা মানিস না বলেই তোদের এই অবস্থা। অয়ন কিছু বলে না, ঘরে চলে আসে, জামা কাপড় ছেড়ে খেতে বসে। একটা বেড়াল ডাকছিল। পশু তো ডাকবেই, তাদের বুঝি দুঃখ কষ্ট হয় না? সৌদামিনী মেয়েটাকে সঙ্গে নিয়ে চুপ করে ভাত খাচ্ছে। দিদির ছেলের খাওয়া হয়ে গিয়েছে, সে এখন হাতে মোবাইল নিয়ে বাবু আনা গিরি করছে। দিদি চট করে বলে, মা, বেড়ালটা ডাকছে, ওকে মেরে এসো। অয়ন বলে, তোর বড্ড বাড়াবাড়ি। ও কি জানে যে ওর নাম বিড়াল? আর ওর ডাকে তোর তো অসুবিধা কি আছে? ঠান্ডা পড়েছে, ওর শরীরে কষ্ট হচ্ছে, তাই ডাকছে। দিদি বলে, তোরা মানিস না, তোরা কিচ্ছু মানিস না। দেখ, এগুলো মেনে চলতে হয়, এই জন্যই তো তোদের কিছু হয় না। এই, তুই বিয়ে হয়ে কোথায় উঠেছিস রে? কেন বাতকুল্লা? ছোট্ট গ্রামের পাশে অঞ্জনা নদী আপন খেয়ালে বয়ে চলেছে। নদীর ধারের নাম বাতকুল্লা। সুন্দর নাম, তাই না? অনেকদিন আগের কথা। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন দ্বিতীয় শাসক। তিনি ছিলেন প্রজাপ্রিয়, কিন্তু প্রজাদের কাছ থেকে কর আদায়ে কোনো ছাড় তিনি দিতেন না। গ্রামের মানুষ গরিব, তাদের জীবিকা নদীর মাছ ধরা আর ছোট ছোট জমিতে ফসল ফলানো। একবার এক শীতে ফসল নষ্ট হয়ে যায়, আর কর দিতে না পেরে গ্রামের মানুষজন রাজার কাছে আবেদন জানায়। রাজা তাদের কথা শুনলেন। তিনি গ্রামের নাম জানতে চাইলেন। গ্রামবাসীরা জানালেন গ্রামের কোনো নাম ঠিক করা হয়নি। রাজা তখন বললেন, যেহেতু আমি তোমাদের কর মুকুব করলাম, এই গ্রামটির নাম রাখা হলো বাতকুল্লা। বাদ মানে কর মুকুব করা, আর কুল্লা মানে কর।
এখন থেকে তোমরা কর মুক্ত। গ্রামবাসীরা আনন্দে ফেটে পড়ল। তারা সেই নামকে স্মরণীয় করে রাখল, আর সেই থেকেই বাতকুল্লা। কিছু বছর পর এক বৃদ্ধ পণ্ডিত এলেন, যিনি নদীর পাশে একটি আশ্রমেই থাকতেন। গ্রামের নাম শুনে ভ্রুকুটি করলেন, কিন্তু এই নাম কি প্রকৃতির সঙ্গে যথাযথ? গ্রামবাসীদের প্রশ্ন করলেন তিনি। গ্রামবাসীরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে চান মহাশয়? পণ্ডিত হাসি মুখে বললেন, তোমাদের গ্রাম তো উঁচু জায়গায় নয়, বরং নিচু জমি। কুল্লা মানে ঢিবি বা উঁচু জমি। এখানে তো উঁচু নেই, বরং তোমাদের গ্রামে ঢেউয়ের অভাব। তাই এই নামটা যে দিয়েছে সে কি ঠিক দিয়েছে? তাই কি এই নামটা দিয়েছে প্রকৃতি তোমাদের? গ্রামবাসীরা এই কথা নিয়ে গভীরভাবে ভাবলেন। অনেকে বললেন, আমাদের গ্রামে নদীর জল অনেক কষ্টে আসে, বোধহয় সেই কারণেই পণ্ডিত মহাশয় ঠিকই বলেছেন। গ্রামের ইতিহাস আরো গভীর। 50 বছর পর অঞ্জনা নদী ভয়াবহ এক বন্যা নিয়ে আসে। বন্যার পর অবশ্য কয়েকটা কাহিনী ছড়িয়ে পড়ে। শোনা যায় নদীর জলে নৌকা ভাসছিল, আর তাতে ছিল এক বৃদ্ধ, যিনি বলেছিলেন, নদীর কূলের কাটা অংশ মানেই কুল্লা, যে অংশ বাদ পড়েছে সেটিই বাতকুল্লা। তোমরা এই নদীকে ভুলে যেও না। সেই নৌকা পরে আর দেখা যায়নি। তবে কিছু মানুষ বলতে শুরু করলো, নদীর কাটা অংশ থেকেই এই নাম এসেছে। বাতকুল্লার মানুষ এই নাম নিয়ে বেশ গর্বই করে। এটা শুধু নাম নয়, গ্রামের ঐতিহ্য এবং রাজাদের উদারতা, প্রকৃতির খেলা আর নদীর রহস্যময় ডাকে ভরা এই গ্রাম বাতকুল্লা। গ্রামের প্রবীণ দাদুরা বলতেন, বাতকুল্লা আমাদের ইতিহাসের প্রতীক। এখানে কর মুখ বয়েছে, নদী আপন সৌন্দর্য দেখিয়েছে, আর প্রকৃতি আমাদের সাথে কথা বলেছে। এত পর্যন্ত বলে চুপ হলো সৌদামিনী। পাশেই বসে রয়েছে তার ছোট্ট মেয়েটা। চোখ দুটো বেশ উজ্জ্বল তার। বছর 6 মেয়ের মনে নানান প্রশ্নের এখন উদয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে দিতেই সৌদামিনীর চোয়াল ব্যথা হয়ে যায়। তবে মেয়ে তার জীবনের থেকেও বেশি মূল্যবান, তাই কথা সে অনর্গল বকেই চলেছে। ডিএসএলআর ক্যামেরাটা নিয়ে প্রকৃতির ছবি তুলছিল অয়ন। সে সৌদামিনীর দিকে তাকিয়ে বলল, দিদির বাড়ি আমার, আর তুমি এত তথ্য জানো? জানতে হয় মশাই, মেয়েকে উত্তর দিতে হলে জানতে হয়। তুমি যেগুলো বললে সেগুলো সত্যি? এগুলো আমারও শোনা কথা, কতটা সত্যি তা বলতে পারবো না। তা বিয়ের পরে কতদিন হলো আমরা এখানে এসেছি? সে মেয়ে হওয়ার পর বোধহয় 2 বার, তার আগে তো আশাই হয়নি। বলতে বলতেই ওদের গাড়িটা এসে থামলো ওর ননদের উঠোনের সামনে। বিরাট বড় উঠোন, মাঝখানে একটা পেল্লাই সাইজের আম গাছ। পূর্ব দিকে পরপর ঘরগুলো সাজানো। ননদের বিয়ে হয়েছে রীতিমতো, মানে ওই 51বর্তী পরিবারে। বড় শ্বশুর, মেজ শ্বশুর সবাই ওর ভাসুর সম্পর্কে। ও ছোট বউ। এই বাড়িতে পা দেওয়ার পরই সমস্ত কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল হয়ে গিয়েছিল শ্রীরূপা। ভাই আর ভাইয়ের বউকে গাড়ি থেকে নামতে দেখেই ছুটতে আসতে গিয়েই উঠোনে প্রায় পা পিছলে পড়েই যাচ্ছিল। অয়ন তাড়াতাড়ি ছুটতে গেল তার দিকে। আরে আসতে, হ্যাঁ তো উত্তেজিত হওয়ার কি আছে? হব না, তোদের বলে বলে আনাতে হয়। কেমন আছো? সৌদামিনীকে জিজ্ঞেস করলো শ্রীরূপা। সৌদামিনীও দিদির হাত ধরে বলল, ভালো আছি গো, তুমি? এই চলে যাচ্ছে। দিদির ছোট্ট ছেলেটা বেরিয়ে এলো তখন। বয়স 2-2.5 বছর হয়েছে। হাঁটতে শিখেছে, মানি মানি বলে ডাকতেও পারে মামিকে। ফোনে বিরাট আহ্লাদ দেখায়, আবার মামির কাছে বায়না করে রিমোট কন্ট্রোল গাড়ির। সৌদামিনীও ননদের ছেলেকে খুব ভালোবাসে,
নিজের সন্তানের থেকে কোনো অংশে কম নজরে দেখে না। যদিও মেয়েটাকে ওর ভাই ধরে ধরে মারে, তখন সৌদামিনীর মাথা গরম হয়ে যায়, কারণ মেয়েকে যথেষ্ট আগলে সে বড় করছে। মেয়ের চোখের জল মানেই সৌদামিনীর মাথা গরম হওয়ার প্রথম কারণ। কাজেই যদিও এক জায়গায় বেড়াতে এলে নিজের রাগটাকে কিছুটা কন্ট্রোল করতে হয়। ঘর থেকে জামাইবাবু বেরিয়ে এলেন ভুঁড়িতে হাত বোলাতে বোলাতে। সময়টা শীতের, স্কুলের পরীক্ষা শেষ হয়েছে, ছুটি পড়েছে। ডিসেম্বর মাস, কদিন পরই 1 জানুয়ারি, নতুন বছরের শুরু। কদিন আগে বিয়ে বাড়িতে এই দিদির সাথে সাক্ষাৎ হয়েছিল। শ্বশুর বাড়িতে গিয়ে নিমন্ত্রিত ছিল দিদিও। তখনই বললে, তুমি তো আর যাওই না বাতকুল্লা, যাও না আমাদের ওখানে একটু। কবে আর যাবো বলো তো দি ভাই, মেয়েটার পরীক্ষা শেষ হয়েছে, ভর্তি হবে। আহা, ইচ্ছে থাকলেই যাওয়া যায় সৌদামিনী, বলেছিলেন জামাইবাবু। এও বলেছিলেন, তোমাদের জন্য দেশি মুরগি পুষছি, গেলেই জবাই করে দেবো একেবারে। তোমরা তো খাসির মাংস পছন্দ করো না, তাই স্পেশাল দেশি মুরগির ঝোল সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো। আর জীবনে তো এই আছে বলো, এই বয়সে যদি একটু ঘোরাফেরা করে আনন্দ ফুর্তি না করো, বুড়ো বয়সে তো টাকা থাকতেও যেতে পারবে না। কথাটা ভালো লেগেছিল সৌদামিনীর। ভ্রুকুটি করে তাকিয়েছিল অয়নের দিকে। সৌদামিনীর শাশুড়ি তখন অয়নকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওকে বলো না, ওর দোষ নেই, বৌমা আমার যেতে চায়, বললে একে বলো। বলে অয়নকে উদ্দেশ্য করে দেখিয়েছিলেন তিনি। জামাইবাবু ইশারা বুঝতে পেরে বলেছিলেন, হ্যাঁ শালাবাবু, তুমি আমার একটা মাত্র শালা, তাই বছরে যদি একবারও দিদির বাড়িতে পায়ের ধুলো না দাও, তাহলে আমার বাড়ির লোকেরা এবার কি ভাববে? হ্যাঁ, কাজেই সেই কথায় কাজ হয়। দিদি আসার দিন 7 মাথাতেই অয়ন বলে, অফিস থেকে ছুটি নিয়েছি একদিনের জন্যে, চলো একটা দিন থেকেই আসি না হয়। এত করে বলে। সৌদামিনী এক পায়ে খাড়া। শাশুড়ি মাকে অনেক বলা সত্ত্বেও উনি রাজি হলেন না। না বৌমা, আমি যাব না, তোমাদের এখন ফুর্তি করার বয়স, আমার এখন এক জায়গায় গেলেই শরীরের ব্যথায় টিকতে পারি না। কিন্তু মা, এখানে তোমাকে দেখবে কে? দেখার লোকের অভাব আছে নাকি? সবাই দেখবে, তুমি বরং মেয়ে নিয়ে আর ওকে নিয়ে ঘুরে এসো, নিশ্চিন্ত মনে ঘুরে এসো। তাছাড়া ও বাড়িতে আমার মেয়ের থাকার ঘরও তো একখানাই, তোমরা গেলে না হয় একটা ঘর ছেড়ে দেবে। এই বুড়ি মানুষকে নিয়ে কেন ঠান্ডার মধ্যে টানাটানি করো মা? তার থেকে তোমরা ভালো থাকলেই ও দেখে আমি দু চোখে শান্তি জুড়োই। শাশুড়ি মা আসেননি। সকালে সুন্দর করে সেজে গুজে প্রাইভেট গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছিল ওরা। গোটা রাস্তাটাই মেয়ে বকবক করতে করতে এসেছে। অঞ্জনা নদী দেখে তার কি আগ্রহ, আর যেই শুনল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সেই অঞ্জনা নদী, তখন তো আরো বেশি যেন প্রকৃতির কোলেই নিজেকে ভাসিয়ে দিচ্ছিল মেয়ে। বাড়ির উঠোনে ছেলে মেয়ে দুটো খেলা করছে। এখানে আসার পরই টাটকা জলে সুন্দর করে হাত মুখ ধুয়ে নিয়েছে ওরা। দিদির বাড়ির পাশেই একটা পাত কুয়ো আছে। তাছাড়া আছে গরু, মোষ, ছাগল, মুরগি, হাঁস, সব কিছু। এখানে এলেই গোবরের গন্ধটা নাকে বেশ ভালোভাবেই লাগে। বারান্দা বিরাট বড়, প্রত্যেকের ঘর আলাদা, আর রান্নাঘরগুলো আরো বড় বড়। বেড়া দিয়ে ঘেরা রান্নাঘর, ওপরটায় টালির ছাউনি। একদিকে গ্যাসের উনুন আছে, আর একদিকে কাঠ কয়লা দিয়ে রান্না করার উনুনও আছে। মোটামুটি বেশ বড়। রান্নাঘরের বাইরেটা মেঝে করেছে কিছুদিন আগে, ভেতরটা এখনো মাটিরই আছে। সবজি কাটতে কাটতে দিদি বললে, এলে তাহলে এত তেলানোর পর? অমন বলো না গো, আমি আসতে চাই, তোমার ভাইয়েরই সময় হয় না। হ্যাঁ, এই ভাইটাও যা হয়েছে। তা বলি, বেশ সকালে একটু লুচি টুচি করি? ও দিদি, এখনো সব করতে যেও না, বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি, মা কি আর না খাইয়ে ছাড়ে? তুমি বরং দুপুরের আয়োজনটাই করো। ও, তাহলে সকালে কিছু খাবে না? এ বাবা, দাঁড়াও দেখি। দিদি সবজি কোটা রেখে উঠে পড়লেন। বললেন, কি গো, কই গেলে? শোনো। জামাইবাবু ভুঁড়ি হাতাতে হাতাতে বাইরে এলেন।
অয়ন তখন বাচ্চা দুটোকে নিয়ে পাশের বাঁশঝাড়ে আম বাগানে ঘুরতে গিয়েছে আর কতগুলো ছবি তুলতে গিয়েছে। ফটোগ্রাফি ওর একটা শখের মধ্যে পড়ে। যখনই অফিস ছুটির পরে এই মেয়েকে আর বউকে নিয়ে বাইরে বেরোয় তখনই এই ডিএসএলআর ক্যামেরাটা যেন নিজের প্রাণ ফিরে পায়। বলছি, কিছু খাবে না? ওরা খেয়ে এসেছে। তুমি কাজ করো দেখি, ওই মদনের দোকানে যাও। বলি, রস বড়া নিয়ে এসো, আমার ভাইটা খুব ভালো খায়। আর আর বলছি, শোনো না, বলে নিজের ভাইয়ের বউকে ডাকে। বলো। বলি, তোমার জন্য গরম রসগোল্লা আনি গুড়ের, আনবে? আনো। তবে দিদি বেশি কিন্তু খাবো না, ওই একটাই। আর ও দিদি দাঁড়াও। সৌদামিনী ব্যাগ থেকে মিষ্টি দই বার করে আর বার করে রানাঘাটের পান্তুয়া। তুমি খেতে ভালোবাসো তাই নিয়ে এসেছি। আর এই বাবুসোনা কোথায় গেল? ওই দেখো। বাবুসোনাকে, মেয়েকে আর বরকে দেখতে পাচ্ছে সে, তবে অনেকটাই দূরে তারা। দিদি, এই আম বাগানটা তোমাদের না? হ্যাঁ, অনেক আম হয়। তোমরা তো সিজনের সময় আসো না। অবশ্য তখন আসবেই বা কি করে, মেয়ের তো পরীক্ষা থাকে, স্কুলে ক্লাস টেস্ট, ওই জন্যই তো আসতে পারি না। এই, তুমি কি খাবে? কথাটা প্রতিধ্বনিত হয়ে শোনা যাবে। জায়গাটা ভারী নিস্তব্ধ। ওপার থেকে হাত উঁচু করে ইশারা এলো বাবু কিচ্ছু খাবেন না, কিন্তু মেয়ে তো খাবে, সুতরাং মেয়ে দৌড় লাগিয়েছে। আর মেয়ের দৌড় দেখে পেছন পেছনে তার ভাইও তাকে অনুসরণ করছে। মানে বড়রা যেদিকে যাবে ছোটরা সেই পথে অনুসরণ করে। তার নিকৃষ্টতম উদাহরণ এটা, সরি, প্রকৃষ্টতম। কিছুক্ষণ পর জামাইবাবু মিষ্টি নিয়ে হাজির। ওদিকে দিদিও সবজি কাটছে। সৌদামিনী বলে, আমি একটু কেটে কুটে দিই, সাহায্য হবে। কি যে বলো, করেই তো খাও। আজ আমি করি, তোমরা খাও। দিদি, ওই মুরগিটাকে কাটবে? একটা দেশি মুরগি, কালো মোরগ, খেলা করছিল সারা উঠোন জুড়ে। সঙ্গে একটা মেয়ে মুরগিও বোধহয় রয়েছে। দুইজনের মধ্যে বেশ পীড়িত উতলে উঠেছে। একে অপরের গায়ের কাছাকাছি যাচ্ছে, কুটুস কুটুস করে পোকা কুড়িয়ে খাচ্ছে, আবার ছুটে যাচ্ছে বাঁশঝাড়ের দিকে। ঠিক সময় মতো দুজনেই দৌড়িয়ে চলে আসছে। বুকের ভেতরটা কেমন যেন খোঁচা দিয়ে ওঠে সৌদামিনীর। বলছি, ওটাকে না মারলে নয়? বলো কি, তোমাদের জন্য পুষে রেখেছি কাটবো বলে, আর ওকে রান্না করবো না? কে দেখো কি স্বাদ, এতদিন ধরে খাইয়ে খাইয়ে এত সুন্দর চেহারা করেছি, ওকে কি এমনি এমনি? এমনিতেই সৌদামিনী আজকাল মাংস খুব একটা খেতে পারে না। শরীরে অস্বস্তি হয়, পেটে ব্যথা করে, মেয়েটারও কিছুটা প্রবলেম হয়। তবে 6 মাসে 9 মাসে একদিন মাংস ভাতে আশা করি কোনো অসুবিধে হয় না। এসেই যখন পড়েছে তখন দিদি তো আর শুনবে না। কিন্তু সৌদামিনীর মনটা খারাপ হয়ে যাচ্ছে বারবার। কিছুক্ষণ পর জামাইবাবু একটা বিরাট বড় বটি নিয়ে এলেন। সৌদামিনী তখন মেয়েকে স্নান করাচ্ছিল কুয়োতলায়। গরম জল দিয়ে গিয়েছে দিদি। মানির কাছে স্নান করবে বলে ছেলেটা বায়না ধরেছে। তাকে সর্ষের তেল মাখিয়ে আগেই স্নান করে ঘরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু মেয়েকে আবার সর্ষের তেল মাখানো যায় না, তার নাকে অ্যালার্জি আছে, গন্ধতেই অস্বস্তি। অলিভ অয়েল মাখিয়ে মেয়েকে সুন্দর করে স্নান করাতে করাতে সৌদামিনীর চোখটা আটকে যায়। রান্নাঘরের পেছন দিকটায় বাঁশের বন আছে। আগেই বলেছি, অনেক বড় জায়গা জমি নিয়েই দিদির শ্বশুর বাড়ির উঠোনটা। ওই দিকেই অঞ্জনা নদী বয়ে চলেছে। তবে কবির সেই অঞ্জনা নদীর অস্তিত্ব এখন আর নেই, সবটাই শুকনো। তবে কিছু মাছ চাষ হয়, কিন্তু জলটা প্রচন্ড পরিমাণে স্বচ্ছ। নিজের চোখে দেখে অবাক হয়ে গিয়েছিল সৌদামিনী। জলের ভেতরকার সবুজ শ্যাওলা দেখা যায়। বটির এক কোপেই মোরগটার মুন্ডু উড়িয়ে দিল জামাইবাবু। করে কেমন যেন শরীরের মধ্যে কাঁটা দিয়ে উঠল সৌদামিনীর। গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। তারপর ছাল ছাড়ানোর সময়ও মুরগিটা দা পাচ্ছে, যেন মুন্ডু ছাড়া মানুষের শরীর যেভাবে দাপাদাপি করবে নিজের মস্তকটাকে ফেরত পাবার জন্য, ঠিক সেই রকম। দিদি পাশেই দাঁড়িয়ে। রান্না বলতে নিরামিষ যা পদ তা হয়ে গিয়েছে। এখন এই মুরগির ঝোল হলেই রান্না কমপ্লিট। দিদির আবার শাশুড়ি আছেন,
তাকে সময় মতো খেতে দিতে হয়। 4 ছেলের মা উনি, এক এক বেলায় এক একজনের বাড়ি। তবে যার বাড়িতে অতিথি আসে তার বাড়িতেই উনি থাকেন বেশি। ছোট ননদ মানে আমার ননদকে খুব একটা পছন্দ করেন না উনি। উনি ভালোবাসেন ওনার সেজো বৌমাকে। কিন্তু চক্ষু দৃষ্টি বলে তো একটা ব্যাপার আছে। সেই কারণেই হোক সারাদিন মাঠে কাজ করে দুপুরবেলা ফিরে এলেন। শরীরটা ভিজে জবজব করছে ঘামে। বয়সের ভারে পিঠ কুঁজো হয়ে গিয়েছে। প্রায় অনেকটাই নিচু হয়ে গিয়েছেন তিনি। তবুও চোখ মুখের অভিব্যক্তি এখনো পর্যন্ত বদলায়নি। ভালো আছেন? সৌদামিনী প্রণাম করার খাতিরে এগিয়ে যেতেই, থাক থাক বাবা, এখন এই অবস্থায় আমাকে আর ছুঁইও না। কেন? না, আমি মাঠে কাজ করে এলাম, স্নান টান করিনি, কি দরকার? আমি বরং পরে আসছি বৌমা বলে সেজোর দিকে ঘরের দিকে চলে গেলেন তিনি। শ্রীরূপা বলল, দেখেছ, যতই ভালোবাসি না কেন হে বুড়ি শুধরাবার নয়। আহা, কি বলছো? জামাইবাবু শুনতে পাবে। শুনুক, ওর মাকে মা বলে ডাকে নাকি? মানে? হ্যাঁ, এরা এদের মাকে মা বলে ডাকে না। কেন জানি না, আমি জোর গলায় মা বলে ডাকি। জানো তো, কত আপন করতে চেয়েছিলাম, কিন্তু যে মানুষ আপন হবার নয় তাকে শত দিয়েও আপন করা যায় না। বুড়ি কোথাকার। ননদের রাগটা আমি বুঝতে পারি। কেন যে মা বলে ডাকে না সে জানি না। হয়তো ছোট ছেলেকে ছোটবেলা থেকেই উনি খুব একটা ঘাটাঘাটি করেননি। হয় না, কিছু কিছু মা আছেন নির্দিষ্ট সন্তানের প্রতি তাদের আবেগ অনুভূতিগুলো কাজ করে। এই সেজো সন্তান বোধহয় ওনার কাছে তাই। আমি আর বিষয়টায় খুব একটা মাথা ঘামালাম না। কুয়োতলা থেকে জল নিয়ে স্নান করছি, দেখি আমার দিকে আমার স্বামী তাকিয়ে রয়েছে, হাতে ক্যামেরা। আমি তাকে ইশারা দিলাম, একটা চড় মারবো যদি উল্টো পাল্টা ছবি তোলো। সে হাসলো, আমাকে চোখের ইশারায় বোঝালো আজ অনেক দিন পর আমাকে শাড়ি পরতে দেখে তার নাকি পুরনো প্রেম ফিরে আসছে। লজ্জায় আমারও মুখটা লাল হয়ে গিয়েছিল বোধহয়। ঘরে আসার পরই দিদি আমাকে আলমারি থেকে নতুন কাপড় ব্লাউজ বের করে দিল। আমি তো এনেছি গো, তাতে কি হয়েছে? এটা পরো দেখি, তুমি ভেঙে দিয়ে যাও। আমি ভেঙে দিয়ে যাব মানে? না মানে, আজ আবার মঙ্গলবার তো, নতুন শাড়ি নাকি ছেলের মায়ের পরতে নেই। কি বলছো দিদি? তুমি যদি ছেলের মা হও, আমিও তো সন্তানের মা, আমি তাহলে কেন পরবো? আহা, তুমি তো মেয়ের মা, তুমি পরলে কোনো ক্ষতি নেই। কথাটায় খুব দুঃখ লাগলো আমার। কেন, ছেলের মা বলে কি হাতাখুন্তি বিরাট কিছু হয়ে গিয়েছে নাকি? আর মেয়ের মা বলে কি আমার কোনো অস্তিত্বই নেই? মনের দুঃখকে চেপে রেখেই শাড়িটা গায়ে জড়ালাম, শীতে সিঁদুর দিলাম, টিপ পরলাম। অমন সময় শুনি বাইরে থেকে চিৎকার। 2 ভাই বোনের মধ্যে মারামারি বেঁধেছে। ছোট ভাই তার বড় দিদিকে থাপ্পড় মারতে গিয়ে বড় দিদিও ছোট ভাইয়ের গালে কষিয়ে এমন একটা চড় মেরেছে যে ছোট ভাই ছিটকে পড়েছে 6-7 হাত দূরে। আর পড়েই সেই কান্না। আহা, কি হয়েছে? আমা মেরেছে, মেয়ে কান্না করে বলল। কে মেরেছে? ভাই। তুমি কি করেছো? আমা মেরেছি। তুমিও মেরে দিয়েছো? মানি মানি করতে করতে আমার কোলের কাছে এসে কান্না করছে দিদির নামে নালিশ। আমি মরলাম মহা ফাপড়ে। বললাম, কাঁদে না বাবু, তুমি দিদিকে কেন মেরেছো? তোমার থেকে দিদি বয়সে বড় হয় না? হ্যাঁ, দিদিকে মারতে নেই। যাও, দিদিকে জড়িয়ে ধরে সরি বলো। আর দিদি ছোট ভাই হয় না, ছোট ভাইকে আদর করে দাও। 2 জনকে সামলে নিলাম। আর ওইদিকে রান্নাঘর থেকে গরম গরম মাংসের ঝোলের গন্ধ বেরোচ্ছে। জামাইবাবুকে দেখলাম পেঁয়াজ রসুন নিজের হাতে ছাড়িয়ে মশলা বেটে মাংসটা উনিই কষাচ্ছিলেন। দিদি তখন স্নান করছে, এবার পুজো দিতে বসবে। দিদিকে লক্ষ্য করলাম, সিংহাসনে এমন কোনো ঠাকুর নেই সেইখানে, মানে প্রত্যেকেই উপস্থিত। যখন দেখা দেবে সবাই মিলে একসঙ্গে মাথার কাছে দেখা দেবে। বললাম, একজনকে বুঝতে পারো না? একেই তো সবাইকে দেখা যায়। কি যে বলো, তুমি জানো? বলে অমুকের বাড়ি তমুকের বাড়ির উদাহরণ দিতে শুরু করলো আমার ননদ। আমি বুঝতে পারলাম একে যুক্তি দেখিয়ে লাভ নেই, অযৌক্তিক মানুষ। চেপে গেলাম তাই।
পুজো আচ্ছা কমপ্লিট হতে হতে মাংসের গন্ধে আমার মেয়ের পেটে তখন খিদে চলে এসেছে। কানের কাছে খ্যাকাচ্ছে আর বলছে কখন খাবো। ননদ তার ছেলেকে খাওয়াতে বসেছে, আমাকেও ভাত দিয়েছে মেয়েকে খাওয়ানোর জন্য। দুই ভাই বোন খাওয়া দাওয়ার পর আমি বললাম, দুইজনে মিলে এবার গল্প করো, কেমন? ছেলেকে দেখলাম এখন আর দিদির গায়ে হাত তুলছে না। কষিয়ে চর খাওয়ার পর বাবুরও উচিত শিক্ষা হয়ে গিয়েছে, যা বলছে আদর করে বলছে। বাচ্চারাও বোধহয় এই মার চর থাপ্পড়টাকে বেশ ভয় পায়। আমরা খেতে বসেছি সবাই মিলে বারান্দায়। দিদিকে চোখের ইশারায় বললাম, তোমার শাশুড়িকে দিয়ে দাও, নাহলে তো আবার দোষ ধরবে। দিদি বলল, আগেই দিয়ে রেখেছি, ওই দেখো। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখতে পেলাম থালার মধ্যে খাবার বাড়া এবং পরিপাটি করে ঢেকে রাখা। মাংস খায় গো, বিধবা মানুষ না, সব খায়, ওসব মানে নাকি? কিচ্ছু মানে না। আমি এও শুনেছি জানো তো, শ্বশুর মশাই নাকি মরার পরে শাশুড়ি মাকে জ্বালিয়ে খেয়েছে। কিরকম? মানে ওই কাজ করার সময় নাকি একদিনও হবিষ্যান্ন রান্নার সময় আগুন জ্বালাতে পারতো না, বেশিরভাগ দিন না খেয়ে থাকতো। উনি নাকি মরার পরেও শাশুড়ি মাকে খুব জ্বালিয়েছে বলে একটু হাসলো ননদ। আমার এইখানে আসলেই কেমন যেন একটা কুসংস্কারাচ্ছন্ন পরিবেশের মধ্যে নিজেকে আবদ্ধ হিসাবে আমি আবিষ্কার করি। এবারও ঠিক তাই করলাম, আগেরবারও যেমনটা হয়েছিল। মুরগির ঠ্যাং চিবোচ্ছে আমার স্বামী আর জামাইবাবু, আমিও খাচ্ছি, তবে গলা দিয়ে ভাত নামছে না। মোরগটার কথা বারবার মনে পড়ছে, আর মুরগিটাকে দেখছি বিচলিত হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। আর বারবার বাঁশবাগানের পেছন সাইডটা, রান্নাঘরের পেছন দিকে যেখানে ঝোপ রয়েছে, সেইখানে এখনো টাটকা রক্ত রয়েছে মুরগিটার, পড়ে রয়েছে ছাল বাকলাগুলো। কতগুলো বিড়াল আর কুকুর সেগুলোকে ছেঁড়াছেড়ি করছে। সেইখানেই মুরগিটা নিজের কাছের মানুষের গন্ধ পেয়ে বারবার ডেকে উঠছে। আহারে, এই জন্মের মতো ওদের দেখা হয়ে গেল, এবার দেখা হবে হয়তো পরপারে, না হলে আবার পরজন্মে। ভাবতেই আমার খাওয়া উঠে গেল ডকে। কি গো, খাবে না? বলল অয়ন। না গো, সকাল থেকেই শরীরটা ভালো লাগছে না, গ্যাসের বড়ি আনা হয়নি, আমি খাবো না বলে নিজের পাতের মাংসটুকু অয়নকে দিয়ে দিলাম। ননদ বললেন, সে কি, তুমি বরং খাসির মাংস খাও না বলে আর তোমার জামাইবাবু নিয়ে এলো, আর তুমি খাবে না? থাক দিদি, ওকে জোর করে দিস না, ওর একবার গ্যাসের ব্যথা উঠলে তোকে ইঞ্জেকশনের জন্য ডাক্তার খুঁজতে হবে, খুব অসুবিধা হয়। তাই নাকি? এমন বাদিয়ে ফেলেছ? কি করবে বল, মেয়ে হওয়ার পরে রাত্রে ঘুমোতো না, সেই থেকেই তোর গ্যাসের প্রবলেমটা শুরু হলো। দিদি চেপে গেল। আমি চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে মেয়ে আর ছেলেটাকে নিয়ে শুয়ে পড়লাম খাটে। দিদির পাশে আর একটা ঘর আছে, আমি জানি রাতে আজকে আমাদের ওখানেই থাকতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হতেই সূর্য অস্ত যাবার সময় দিদি আমায় বলল, চলো তোমাদের ওই ক্ষেত খামারিটা একটু ঘুরিয়ে নিয়ে আসি, আমাদের জায়গা জমি তো তুমি দেখোনি, আগের বার যখন এলে তখন তো মেয়েটা ছোট ছিল, এখন চলো। বললাম, চলো তাহলে। আমবাগানের পেছন দিক থেকে সরু একটা রাস্তা, সেই রাস্তা পেরিয়েই ওদের ক্ষেত পড়ে। কি চাষ হয় না সেখানে, সিজনের ফসল ওখানে চাষ হয়। শুধু জামাইবাবু না, ওনার বড়দা, মেজদা, সেজদা প্রত্যেকের জমি রয়েছে এবং প্রত্যেকেই সেখানে চাষাবাদ করছে। অয়ন তো ক্যামেরা নিয়ে রেডি, বেশ কয়েকটা ছবি তুলল, ভাই বোনও পোজ দিল নিজেদের মতো করে। আর আমি বারবার সেই মুরগিটাকে লক্ষ্য করছি। দেখলাম ওই মেয়ে ছেলে মুরগিটা দিদির পথ অনুসরণ করেছে, দিদিকে লক্ষ্য করে করে হাঁটছে। দিদির হয়তো সেই দিকে হুঁশ নেই, কিন্তু আমার আছে। সন্ধে করাতেই ঠান্ডা সেখানে জাঁকিয়ে পড়েছে। শহরের থেকে গ্রাম সাইডে শীত বেশ ভালোই পড়ে। খেজুরের রস খাওয়ার কথা আছে আগামীকাল ভোরবেলা, দিদি জোগাড় যন্ত্র করে দেবে। মাঠ থেকে ফেরার পথে কাকে যেন বলে এসেছে জামাইবাবু। সন্ধেবেলা মুড়ি মেখে দিল দিদি। রাতের আয়োজন গরম গরম রুটি আর বেশ খানিকটা মাংস রয়েছে। শেষ পাতে নাকি গরম গরম মিষ্টিও আসবে। আরো কিছু করতে চাইছিল, অয়ন বলল, এই যা দিয়েছিস এই অনেক, তাতেই সালা হজম হবে কিনা সন্দেহ, আর তুই আমাকে আরো খাওয়াচ্ছিস, তোর ভাইয়ের পেট সম্পর্কে তুই জানিস না? দিদি আর ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধল।
আমরা দুইজন বসে বসে হাসছি। জামাইবাবুকে বললাম, তোমার অমন করে মুরগি কাটতে ভয় করে না দাদা? ভয়? কি যে বলো, কত পিকনিক করলাম বন্ধু বান্ধবরা মিলে দেশি মুরগি কেটে। মাংসটা কিন্তু পেল্লাই স্বাদ হয়েছিল। কি বলো, তোমার দিদি অন্য সময় ভালো রান্না করে না, তোমরা এলেই আমি লক্ষ্য করে দেখেছি রান্নার স্বাদ বদলে যায়। ভাই বোনের ঝগড়ার মাঝখানেও স্বামীর এই কথাটা দিদির কর্ণ স্পর্শ করেছে। কাজেই খেঁচিয়ে উঠে সে বললে, কি বললে? আমি তোমায় ভালো রান্না করে খাওয়াই না? খেতে তো ওই লঙ্কার গুঁড়ো আর ওই জিরে ধনে গুঁড়ো দিয়ে। আমি আসার পরে বাটা মশলা দিয়ে খাওয়ানো শুরু করে তোমাকে ঠিক করেছি। গ্যাস অম্বলে তো রোগী ছিলে, এখন এখন তো সুস্থ। ওই হলো, দেখেছো, প্রশংসা করলেও ঝাড়, না করলেও ঝাড়। যাই হোক, তোমরা বসো, আমি বরং একটু আসছি। কোথায়? ওই, তুমি তো জানোই আমার কেবিলের ব্যবসা, টাকা পয়সা দেয় না অনেকে ঠিকঠাক, তাই ভাবছি এবার এই কেবিলের ব্যবসাটা বেচে দেব। শুধু এই জমিতে চাষ করে যা হয় তাই দিয়েই না হয় চালাবো। বসো। হ্যাঁ। জামাইবাবু বেরিয়ে গেল। আরো নিস্তব্ধ হয়ে গেল গোটা বাড়িটা। আজ দিদির বড় যা, মেজো যা, সেজো যা, এরা কেউই সন্ধেবেলায় বাড়িতে নেই। দিদি বিয়ে হয়ে আসার পর পর সকলেই এক হাড়িতেই ছিল, কিন্তু হঠাৎ করেই একদিন সেজো যা, মেজো যা আর বড় যা মিলে ওকে আলাদা করে দেয়। খুব কষ্ট হয়েছিল সেই কটা দিন। তারপর নিজেকে সামলে নিয়েছিল দিদি। এরপরই জামাইবাবু রান্নাঘরটার করে সম্পত্তি নিজের মতো আলাদাভাবে গুছিয়ে নিয়েছিলেন। তখন থেকেই শাশুড়ি আরো 20 নজরে দেখে আমার ননদকে। যার যার সংসার, তার তার ব্যাপার। সেখানে আমি পরের বাড়ির মেয়ে হয়ে তো আর নাক গলাতে পারি না। কাজেই সাই কেটেছিলাম, আর কোনো কিছুই উত্তর করিনি। এরপরে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। আমার শ্বশুর মশাইও মারা গিয়েছেন। ননদ এখন বেশ ভালোই আছে। আমি তখনও তাকিয়ে রয়েছি বাইরের উঠোনটার দিকে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। বিরাট বড় বারান্দা তো, খোলা বারান্দায় লাইট জ্বলছে। প্রত্যেকের ঘরের সামনেই জ্বলে, কিন্তু আজ সেই জায়গাটাতে অন্ধকার। বারান্দাটা গ্রিল দিয়ে ঘেরা। বাচ্চা দুটো ঘরের ভেতর বসে খেলা করছে। জানলাগুলো বন্ধ, কারণ বেশ ঠান্ডা লাগছে এখানে। আমি চাদর জড়িয়ে ননদের সঙ্গে বারান্দায় বসে গল্প করছিলাম। অয়নের অফিস থেকে ফোন এসেছে। ও একটু দূরের সাইডে গিয়ে কথা বলছে, যেখানে বর্দা আর মেজদার ঘর আছে। আমি আসার পরে ওদের সঙ্গে টুকটাক কথাবার্তা হয়েছে। দিদির মেজো যা আর সেজো যা বেশ গলায় গলায়। আসার পরে আমায় বলেছিলেন, সময় হলো এতদিন পর ভাইয়ের বাড়ি আসার, তুমি আসো না কেন? হ্যাঁ, আমি বলেছিলাম, আসলে সময় হয় না, মেয়ের পড়া থাকে। ছাড়ো দিকি, ইচ্ছে থাকলে সব হয়। ওনারা অমন করেই কথা বলে। আমার ননদ আমার পিঠে হাত রেখে বলেছিল, কিছু মনে করো না, ওরা ওই রকমই। আমি জানি, কিছু মনে করিনি। এমন সময় দিদি হঠাৎ করে আমায় বলল, তুমি বসো, আমি একটু বাথরুম থেকে আসি। আচ্ছা। দিদির বাড়ির বাইরে আলাদা শৌচালয় রয়েছে, আর আছে ঘরের ভেতরেও একটা। ওই ঘরের ভেতরের যেটা, ওটা রাত হলে ওরা ব্যবহার করে, বিশেষ করে গভীর রাতে। এখন সন্ধে, কাজেই আর ভাইও দাঁড়িয়ে রয়েছে বারান্দায়। বারান্দা পেরিয়ে ডান দিকটা সরে গেলেই বাইরের ওই শৌচালয়টা দেখা যায়। আলো ধরিয়ে ননদ সেখানে গেল। আমি বুঝতে পারলাম আমারও একটু বাথরুমে যাওয়ার দরকার। ঘরে বাচ্চাগুলো ঠিক আছে কিনা উকি মেরে দেখে আমিও গেলাম। কলপারে দাঁড়িয়ে রয়েছি, ননদ গিয়েছে বাথরুমের ভেতর। আমি বললাম, এ কি, তুমি পা ধুলে না? ননদ বাথরুম থেকে বেরিয়ে বাথরুমে জল দিয়ে পা না ধুয়ে ঘরে ঢুকে গেল। আমায় বলল, বাদ দাও তো, শীতকালে আবার অত মানামানির কি আছে? হি বাবা, তোমার পায়ে যে নোংরা লেগে থাকলো, বাচ্চাগুলোর যে অসুবিধা হবে, ধুর, ঠান্ডা লাগে। অয়ন কথাটা শুনতে পেয়েছিল, বলল, এই তুই পা ধো, যা, দেখ আমার ভালো লাগে না, গোড়ালি টোড়ালিগুলো ফেটে যায়, পায়ের বুড়ো আঙুলো ফাটে, তাই বলে তুই পা ধুবি না? কিছুতেই ননদ কথা শুনল না। আমার ইচ্ছে করছিল ছুটতে তক্ষুনি ওর বাড়ি থেকে চলে আসতে। আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুর পর যেদিন ঘাট কাজ হবে, সেই দিন ননদ আমার বাড়িতে পৌঁছানোর পরই
ছোট্ট বাচ্চাটাকে আমি ছুটতে গিয়ে কোলে নিতে গিয়েছিলাম। ননদ চিৎকার করে বলে উঠেছিল, ওকে ছবে না, ওকে ছবে না, তোমাদের এখন অসুচ না, ওকে ছুলে আমার এখন স্নান করাতে হবে। আমি ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি। সেই সব কথা আমার মনে পড়ছে। এত অসুচি যে মেনে চলে সে বাথরুম করে পা ধোয় না। শরীরের মধ্যে অসুচ নিয়ে রাখলে তো একেই দুঃস্বপ্ন দেখবে, আর এর থেকে বড় অসুচির আর কি আছে। তখনই ইচ্ছে করছিল বাড়ি চলে আসতে। আমার মনের অবস্থাটা অয়ন খুব ভালো করেই বুঝতে পারছিল। আমি বললাম, দিদি আমরা কোন ঘরে থাকবো? হয়তো ওই ঘরটায়। পাশে একটা ছোট্ট ঘর দিদি দেখিয়ে দিল। এর আগে এসেছি একবার, সেখানে রাত কাটাইনি, এই প্রথম আজ রাত কাটাবো। মেয়েকে বললাম, কিরে মা একটু শুবি? দেখলাম মেয়ের চোখ মুখ বসে গিয়েছে, সারাদিন ধরে খেলা করেছে। বাড়িতে তো কারোর সাথে মেলামেশা করার সুযোগ পায় না। এখন সবারই একটা করেই সন্তান, কেউ কারো বাড়ি পাঠায় না খেলা করতে। এখানে এসে একটু মুক্ত বিহঙ্গের মতো উঠছে, খেলছে। কিন্তু এখন মনে হচ্ছে, তুমি রাগ করেছো? রাগ করবো না, এত মানে তোমার দিদি, অথচ বাথরুম করে পা ধোয় না। ছি, কি নোংরা গো। আমার ইচ্ছে করছে এক্ষুনি বাড়ি চলে যাব। দেখো কালকে ভোর ভোর বেরিয়ে যাব, আমি আর এক দণ্ডও থাকবো না। যেহেতু এখন রাত হয়ে গিয়েছে, আর এখন হট করে চলে গেলে খারাপ ভাববে, তাই। এরই মধ্যে জামাই বাবু এসেছেন। দিদিকে দেখলাম কি সব যেন বকবক বকবক করলো, বোধহয় আগামীকালের রান্নার আয়োজন সম্পর্কে। ভ্যানে করে মাল এলো ওদের, ক্ষেতের থেকে তুলে নিয়ে এসেছে টাটকা মাল। হাত মুখ ধুয়ে জামাইবাবু আমার ঘরের কাছে দাঁড়িয়ে বললেন, শোনো, রাতে কিন্তু রুটি আর ওই মাংসই, আর গুড় এনেছি টাটকা খেজুরের, খাবে তো? খাবো। আমার গলা দিয়ে কতদূর খাবার নামবে জানি না, তবে মনের ভেতরটা ভীষণ খুচখুচ করছে। রাত 10টা নাগাদ বাচ্চা দুটোকে খাইয়ে আমরা বসলাম খেতে। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। আমি বললাম, ইস, এখানে লোডশেডিং হয়? আর এই সময়? শীতকালে সাধারণত খুব একটা লোডশেডিং তো হয় না। এখানে হয়, আর যখন হয় ঘন্টা খানেকের নামে যায়। তুমি কোথায় যাচ্ছ? বসো, আমি আলোর ব্যবস্থা করি। আমি বললাম, তুমি বসো, আমি বরং যাই, আমার খাওয়া হয়ে গিয়েছে। আহা, ফালতু কথা বলো না, বসো দেখি। আমাকে জোর করে বসিয়ে এঁটো হাত অবস্থাতেই ননদ উঠে গেল। আমি বললাম, হাতটা ধুয়ে নিয়ে তারপরে না হয় ধরো, তোমার হাতে তো এঁটো লেগে আছে। ছাড়ো দেখি, শীতে বারবার হাত ধোয়ার কি আছে? ওই হাতে এসে লণ্ঠন খুঁজছে। ঘরের ভেতর গিয়ে ঠাকুরের সিংহাসনের ওপর থেকে দেশলাই নিতেও দেখলাম আমি বা হাতে। বললাম, ধরাবে কি করে, হাত ধুলে না তো। তখন তার হাত ধোয়ার কথা মনে হলো। হাত ধুয়ে লণ্ঠন জ্বালিয়ে খেতে বসলাম আবার। খাওয়া দাওয়ার পর্ব চুকে কলতলায় হাত পরিষ্কার করতে গিয়েছি। ননদের বড় বাড়ি হলে কি হবে, ঘরে কোনো বেসিন নেই, কাজেই ভালো করে হাত মুখ ধুয়ে আমি পাটা ধুয়ে যখন ঘরে ঢুকছি, ননদ বললে, এত জল ঘাটলে রাত্রেবেলা? তোমার কি সাথে শ্বাসকষ্ট হয় নাকি রাতে? এত পরিষ্কারের কি আছে, হাত ধুয়ে ঘরে ঢুকে যাবে। বাবা, বাথরুম থেকে বেরিয়ে হাঁটু অবধি পা ধুয়ে আমি পারি না গো, আমার শরীরে অস্বস্তি হয়। তাছাড়া পয় পরিষ্কার থাকা আমার ভালো লাগে, সেই কারণে তুমিও বরং পাটা ধুয়েই নাও। না হলে লক্ষ্য করলাম ননদের পায়ের কাছে ওই মুরগিটা গুড়গুড় গুড়গুড় করছে। রাতে সাধারণত এরা বাইরে বেরোয় না। কোথা থেকে যেন আমার ননদকে সেই দুপুরের ঘটনার পর থেকে লক্ষ্য করছে মুরগিটা, নাকি আমারই মনের ভয়। ননদকে তো সে চেনে, তাই হয়তো আমি যেন মানতে পারছিলাম না। রাত গভীর, প্রায় 11:30-12টা বাজে। কারেন্ট তখনও আসেনি। আমাদের ঘরে একটা লণ্ঠন জ্বলছে। সারাদিনের অক্লান্ত পরিশ্রমে মেয়ে ঘুমিয়ে নেতা। অয়নের বুকে মাথা রেখে চুপ করে আমি শুয়ে রয়েছি। অয়ন বলছে, বিয়ের পরে তো আমাদের হানিমুন হলো না, এইভাবেই না হয় দিদির বাড়ি, দীঘা, পুরী এগুলোতেই হবে। তুমি চুপচাপ কেন, কি হয়েছে? আমি আসলে ভাবছি, তোমার দিদি
হ্যাঁ তো মানে, তুমি সকালের ঘটনাটা ভুলতে পারোনি না? না, আমি খেতেও পারিনি ঠিক করে, বড্ড ঘৃণা লাগছে। আমি ভাবছি পায়খানায় গিয়ে আবার ভালো করে পরিষ্কার হয় তো, বা হাতটা ভালো করে ধোয় তো। বাবা গো, ভাবতেই আমার গাটা কেমন যেন গুলিয়ে উঠল। তখনই টের পেলাম ননদ উঠেছে। সে কলতলায় গিয়েছে। ওর বড় ভাসুর, ভাসুরের বউ কেউই বাড়িতে নেই। সবাই নিমন্ত্রণ খেতে গিয়ে সেইখানেই থেকে গিয়েছে। আবার এটাও হতে পারে বাড়িতে অতিথি এসেছে দেখে ওরা বাড়ি ছেড়ে কোথাও ঘুরতে গিয়েছে। একান্নবর্তী পরিবারটা ভেঙে গেছে এখন। সেই হৃদ্যতাও নেই, সেই সুসম্পর্কটাও নেই। ননদ বাথরুম থেকে বেরোলো। আমি কল চেপার শব্দে বোঝার চেষ্টা করছি ঠিক কতটা পরিষ্কার হয়ে সে ঘরের ভেতর ঢুকছে। এইবারও এক মগ জলেরই শব্দ, আর শব্দ হলো না। ঘরে ঢুকলো, কিন্তু হঠাৎই একটা গগন বিদারী আর্তনাদ। ভয়ে বাচ্চাগুলো উঠে গেল ঘুম থেকে। ননদের ঘর থেকে ওর ছেলের কান্নার শব্দ শুনতে পেলাম। আমার মেয়েটা কেঁপে উঠতেই তাকে বুকে জড়িয়ে বললাম, কিচ্ছু হয়নি মা, ঘুমো, কিচ্ছু হয়নি, তুমি ঘুমো, স্বপ্ন দেখেছ। কি হলো বলো তো? অয়নও উঠে পড়েছে। দেখো তো কি হয়েছে। অয়ন উঠে দরজা খুলে দিদি দিদি করতে করতে বাইরে বেরোয়। দেখে ওর দিদি কলতলার কাছে দাঁড়িয়ে কাঠ হয়ে রয়েছে। হ্যাঁ দিদি, দিদি ডাকতেই জামাইবাবু চলে এলো ছেলেটাকে কোলে নিয়ে। তুমি কি করছো এখানে? হ্যাঁ রূপা, রূপা। দিদির চোখ দুটো তখন স্থির। সে তাকিয়ে রয়েছে ওই বাঁশ ঝাড়ের দিকটায়, তার রান্নাঘরের ঠিক পেছন সাইডে। ওখানে ঘুটঘুটে অন্ধকার, চোখে কিচ্ছু দেখা যায় না, তবুও সে বোধহয় কিছু একটা দেখেছে। আমি মেয়েটাকে শুইয়ে উঠে এলাম। মেয়ে গভীর ঘুমে নাক ডাকছে। আলো জ্বলছে ঘরে। আমি জানি আমার কিছু হবে না। কি হয়েছে গো দিদি? দিদি, কি হয়েছে তোমার? দেখি দিদির গায়ে হাত দিয়ে। ভয়ে ঠকঠক করে দিদি কাঁপছে, হাত উঁচু করে বলছে, ও যে ও ও ও। তোমায় আগেও বলেছি, তুমি তো জানো তোমার রাস হালকা, অন্ধকারে একা একা বেরোতে ভয় পাও। কেউ যেটা না দেখে তুমি সেটা দেখতে পাও। ভূত দেখতে পাও তুমি, আর ভূত তোমার ঘাড়ে এসেই বসে। আমাকে ডেকে উঠতে কি হচ্ছিল? চলো এখন ঘরে চলো। ননদের পা সেখানেই শক্ত। কে যেন পায়ের মধ্যে শক্ত দড়ি পরিয়ে রেখেছে। কিছুতেই সে নড়তে পারছে না। আমি বললাম, চোখে মুখে জল দেবে, শরীর খারাপ লাগছে। বাধ্য মেয়ের মতো সে হ্যাঁ বলল। বালতি করে মগে করে জল এনে দিলাম। ইচ্ছে মতো চোখে মুখে জল দিয়ে হাঁটু পর্যন্ত পাটা ধুয়ে দিলাম। বললাম, এইবার ঘরে যাও, শরীরটা ফ্রেশ লাগবে। আর শোয়ার আগে সারাদিনের কাজকর্ম করা এই কাপড় সায়া ব্লাউজটা ছেড়ে শুয়ো। রাত্রে একটু সূচি অবস্থায় শুয়ো, দেখো ভালো লাগবে তোমার। ননদ ঘাড় নেড়ে বাধ্য মেয়ের মতো হ্যাঁ করলো। তারপরে ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। আমিও আমার ঘরে এসে চুপচাপ শুয়ে পড়লাম। মেয়ে অঘরে ঘুমোচ্ছে। অয়ন আমাকে বুকে টেনে নিয়ে বলল, কি হয়েছে গো? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারলাম না। আমি যেহেতু রোজ শোয়ার আগে ফ্রেশ হয়ে শুই, তাই বললাম। তোমার দিদি কি দেখেছে কি না দেখেছে সে তো আমি জানি না, তবে এটা জানি, সূচি অসুচি সবটাই নিজের কাছে। নিজে যদি পয় পরিষ্কার থাকা যায়, তাহলে কোনো অসুচি নিজের শরীরে ভর করে না। তোমার কি মনে হয়? অয়ন আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। ভোর হতেই তৈরি হলাম, এবার বাড়ি যাব। অনেক করে বলল জামাইবাবু, কিন্তু আমি বললাম, না দাদা, আর থাকা হবে না, এবার বাড়ি যাই। কদিন একটু বাপের বাড়িতেও বেড়াতে যাব। মেয়েটা দাদু বাড়ি যাবে করছে, আবার আসবো খন। ছেলেটাকে কোলে করে আদর করলাম। সে তো আমাকে ছাড়তেই চাইছে না, এতই ভালোবাসে। বললাম, তুমি কবে যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে কিন্তু, ঠিক আছে? আর ওখানে গিয়ে আমি তোমাকে মাংস রান্না করে খাওয়াবো, কেমন?
মাংসর কথা বলতেই ননদ আমার দিকে তাকালো। তার চোখ দুটো রক্তবর্ণ। সারা রাত বোধহয় ঘুম হয়নি। কি দেখেছে আমি জানি না, তবে এক রাতেই এত ভয় পেয়ে গেছে যে বলার মতো না। আসছি গো দিদি, সাবধানে থেকো। আর শোনো, একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থেকো, কারণ অপরিষ্কার থাকলেই তার শরীরের ওপরে আর কিছু না হোক অসুচি কিন্তু ভর করে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আবার নতুন আরও একটি গল্পের সাথে, সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের, সত্য ঘটনা অবলম্বনে তৈরি গল্পের সাথে। আপনারা যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আশা করি এই বছরও সেইভাবেই সঙ্গে থাকবেন। আপনাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করি। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। শুভরাত্রি।